নমস্কার। আজকে একটি তাৎপর্যপূর্ণ বিষয়, সে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা গঠন করা অত্যন্ত আবশ্যক। তার কারণ যারা বা যিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গবেষণা কাজ এর সাথে যুক্ত হতে চান বা যুক্ত রয়েছেন, যারা গবেষণা কাজের সাথে গবেষণা অনুশীলন পদ্ধতির সাথে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চান, সেই সমস্ত প্রত্যেকটি ব্যক্তির জন্য এই বিষয়টি সম্পর্কে একটি সদর্থক ধারণা গঠন করা অত্যন্ত আবশ্যক। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে গবেষণা হলো একটা বিজ্ঞানভিত্তিক অনুশীলনের কৌশল। সেক্ষেত্রে তাই বলতে হয় যে প্রত্যেকটি গবেষকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সায়েন্টিফিক প্রিন্সিপালস বা সায়েন্টিফিক মেথোডোলজি বা সায়েন্টিফিক যে সমস্ত স্ট্র্যাটেজি রয়েছে, সেই সমস্ত স্ট্র্যাটেজিগুলোকে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবেই হোক সেগুলোকে অনুসরণ করতেই হয় বা সেগুলোকে প্রয়োগ করতেই হয়। তো সেই জন্যই আজকে আমাদের যে আলোচ্য বিষয় সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, অর্থাৎ আমাকে জানতে হবে যে এই বৈজ্ঞানিক অনুসন্ধান কি। সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বলতে সাধারণভাবে আমরা কি বুঝে থাকি, বা আমরা যদি কোনো সায়েন্টিফিক ইনভেস্টিগেশন কন্ডাক্ট করতে চাই, ইনভেস্টিগেশনের ব্যবস্থা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, এই বিষয়টি সম্পর্কে আমাদের একটা সদর্থক ধারণা গঠন করা প্রয়োজন। আরেকটি তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে যে আমাদেরকে যেহেতু বিজ্ঞানকে প্রয়োগ করতে হবে বা প্রয়োগ করার প্রয়োজনীয়তা রয়েছে, সেই জন্য এই সায়েন্স বা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের যে সমস্ত টেকনিক্যাল অ্যাসপেক্টস রয়েছে সেগুলোকে ভালো করে জানা, সেগুলোকে ভালো করে বোঝা এবং সেগুলিকে কিভাবে প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করা যেতে পারে কিংবা কোনো ডিফিকাল্ট প্রবলেমকে কিভাবে সলভ করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সায়েন্টিফিক ইনভেস্টিগেশন টেকনিক জানাটা বা সেটাকে বোঝা বা সেটা সম্পর্কে চর্চা করা, বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। তো যাই হোক, শুরু করা যাক আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বলতে আমরা সাধারণভাবে কি বুঝব? এখানে মূলত সায়েন্টিফিক ইনভেস্টিগেশন হচ্ছে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে বলতে হয় এরকমভাবে, সায়েন্টিফিক ইনভেস্টিগেশন is a process to acquire knowledge. Process to acquire knowledge, এখানে কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? acquire knowledge, information, information and truth acquired knowledge, information and truth by, এইখানেই কিন্তু শর্তটা বলা আছে, by administering scientific method. তাহলে এইখানটাই কিন্তু আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনটা কি বা কেন এর প্রাসঙ্গিকতা রয়েছে? সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বলতে গিয়েই বলা হয়েছে এটা একটা নলেজ বা এটা এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে জ্ঞান বা ইনফরমেশন বা সত্যকে যাচাই করা, সত্যের সত্যত্বকে নির্ধারণ করা, সত্যের সত্যত্বকে, অর্থাৎ কোনো ঘটনা, কোনো ফ্যাক্টস, কোনো নলেজ আমাদের সামনে যেভাবে উপস্থিত হয়, অনেক সময় সেই বিষয়টির পেছনে তার যে সত্যত্ব রয়েছে, ট্রাস্টওয়ার্দিনেস রয়েছে বা তার যে লেভেল অফ ট্রুথ রয়েছে, সেইটি সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে ধারণা গঠন করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে উপায় কি?
তাহলে যে কোনো ঘটনা বা যে কোনো জ্ঞান বা অভিজ্ঞতা বা যে কোনো বিষয়ের পেছনে সত্যতা নির্ধারণ করার জন্য, সত্যতার মাত্রা বা মানদণ্ডকে নির্ধারণ করার জন্য আমাদেরকে কিছু না কিছু পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে হবে, আবশ্যিক রূপে করতে হবে। তাহলে এরকম একটি পন্থা বা পদ্ধতি হচ্ছে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, যার মাধ্যমে সত্যকে যাচাই করা হয় বা সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। আরও এখানে বলা হয়েছে যে কোনো সত্য বিষয়ক, সত্য সম্বন্ধীয় জ্ঞান কিংবা জ্ঞান যা সত্য প্রতিষ্ঠার জন্য আবশ্যক, এই ধরনের জ্ঞান অর্জন বা সত্য যাচাইকরণের একটি বিশেষ প্রক্রিয়া হচ্ছে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। তবে এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই যে ঘটনাগুলি বা এই কাজগুলি কি উপায়ে হবে, এই কাজগুলি কিভাবে সম্পন্ন হবে, বলতে গিয়ে এখানে বলা হয়েছে যে অ্যাডমিনিস্টারিং সায়েন্টিফিক মেথড। তা সায়েন্টিফিক মেথড অর্থাৎ বৈজ্ঞানিক যে মেথড আছে, সেই সায়েন্টিফিক মেথডকে ভালোভাবে বুঝে নিতে হবে। সায়েন্টিফিক মেথডকে যথার্থভাবে প্রয়োগ করার মাধ্যমে প্র্যাকটিক্যালি এই কাজটি হয়ে থাকে যে অনুশীলন পদ্ধতিতে, সেটিকেই বলা হচ্ছে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। এইবার আমরা প্রথমে এই সায়েন্টিফিক মেথড সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা প্রথমে কি করতে চাইছি, এই সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের সাথে সায়েন্স এবং সায়েন্টিফিক মেথড এই দুটো শব্দ ডাইরেক্টলি রিলেটেড, এবং ইনভেস্টিগেশন তো রয়েইছে। তো এই যে সায়েন্স কি সেটা সম্পর্কে আমরা আগে শুরুতেই বুঝে নেব, এরপরে আমরা সায়েন্টিফিক মেথড বুঝে নেব। তারপরে আমরা বলবো যে এই সায়েন্টিফিক মেথডকে অ্যাপ্লাই করার মাধ্যমে কিভাবে সত্যকে যাচাই করা যায় বা নতুন কোনো জ্ঞানকে প্রতিষ্ঠা করা যায়, নতুন কোনো জ্ঞান লাভ করা যায়, সেটি সম্পর্কে আমরা জানবো। তাহলে শুরুতেই আমাদেরকে এবার বুঝে নিতে হবে যে সায়েন্স কি, যে হোয়াট ইজ সায়েন্স। সেই সায়েন্স সম্পর্কে আমাদের একটা ধারণা গঠন করে নেওয়া প্রয়োজন। কারণ এই সায়েন্স সম্পর্কে যদি আমাদের স্পেসিফিক ধারণা আমাদের এমনিতে থাকতেই পারে, কিন্তু স্পেসিফিক বা ফর্মাল কোনো একটা কনসেপ্ট, সেই ফর্মাল কনসেপ্টটা যেটা মূলত আমাদের স্টাডির ক্ষেত্রে বিশেষ নর্মস বা ইন্ডেক্স হিসেবে আমরা ব্যবহার করতে পারি বা অনুসরণ করতে পারি। তাহলে এইবার আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে হোয়াট ইজ সায়েন্স। এই সায়েন্সটা কি আসলে, এই সম্পর্কে বলতে কি এরকম বলা হয় যে সায়েন্সটা কি। সায়েন্সটা হচ্ছে এরকম, নাম্বার 1, সায়েন্স হচ্ছে এ প্রসেস টু অ্যাকোয়ার নলেজ টু এস্টাবলিশ ট্রুথ। এ প্রসেস, এখানেও কিন্তু এরকম বলা হয়েছে, এ প্রসেস টু অ্যাকোয়ার নলেজ, জ্ঞান লাভের প্রক্রিয়া, অ্যাকোয়ার নলেজ, অ্যান্ড টু স্ট্যাবলিশ ট্রুথ, এরকম বলা হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি কি বলা হচ্ছে এরকমভাবে, সায়েন্স ইজ অ্যান অ্যাপ্রোচ। কিসের অ্যাপ্রোচ? এখানে বলা হচ্ছে যে অ্যাপ্রোচ টু গেট অর্গানাইজড বডি অফ নলেজ। অ্যাপ্রোচ টু গেট, এখানে কিন্তু একটা টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করা হয়েছে, অর্গানাইজড বডি অফ নলেজ, এইরকম কিন্তু একটা তাৎপর্যপূর্ণ শব্দ এখানে ব্যবহার করা হলো। তৃতীয় ক্ষেত্রে সায়েন্সকে কিভাবে বোঝানো হয়েছে, তৃতীয় ক্ষেত্রে সায়েন্স সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে এ ওয়ে টু অ্যাপ্লাই, এমন একটা পন্থা বা পদ্ধতি। কিসের পন্থা বা পদ্ধতি? ওয়ে টু অ্যাপ্লাই, কি অ্যাপ্লাই করব, ওয়ে টু অ্যাপ্লাই অর্গানাইজড বডি অফ নলেজ ফর এক্সপ্লোরেশন অফ ফ্যাক্টস। অ্যাপ্লাই অর্গানাইজড যে অর্গানাইজড বডি অফ ফ্যাক্টসগুলো, অর্গানাইজড বডি অফ নলেজ, এই অর্গানাইজড বডি অফ নলেজ কিসের জন্য? টু এক্সপ্লোর exploration of facts, এরকম বলা হচ্ছে। আরও বিষয় রয়েছে, আমরা এই তিনটে প্রথমে একটু আলোচনা করে নিই। তাহলে প্রথমে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে যে সায়েন্স কি,
সায়েন্স হচ্ছে সায়েন্স ইজ এ প্রসেস টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড টু এস্টাবলিশ ট্রুথ। এখানে দুটো ডাইমেনশন স্পেসিফিক্যালি বা ডিরেকশন স্পেসিফিক্যালি ইন্ডিকেট করা হয়েছে। প্রথমে কি বলা হয়েছে যে সায়েন্স হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নলেজ গ্যাদারিংয়ের বা নলেজ অ্যাকোয়ারিংয়ের একটা প্রসেস, এটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে কি উল্লেখ করা হয়েছে যে বিজ্ঞান হচ্ছে কোনো সত্যকে প্রতিষ্ঠা করা। যে কোনো সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে প্রথমেই আমাদেরকে কি করতে হয়, লজিক্যাল অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো সত্য প্রতিষ্ঠা করতে গেলে লজিককে যথার্থভাবে ইউজ করতে হয় বা কাজে লাগাতে হয়। লজিক ছাড়া কখনো কোনো সত্যকে যেমন যাচাই করা যায় না, কোনো সত্যকে প্রতিষ্ঠাও করা যায় না। তাহলে সত্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে বিজ্ঞান হচ্ছে এমন একটা লজিক্যাল প্রসেস। তাহলে আমরা এটাকে বলতে পারি সায়েন্স ইজ এ লজিক্যাল প্রসেস। সায়েন্স ইজ এ প্রসেস টু অ্যাপ্লাই লজিক। অর্থাৎ বিজ্ঞান কি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে বিভিন্নভাবে প্রত্যেকটি কাজ করার ক্ষেত্রে এখানে যুক্তিকে ব্যবহার করা হয়ে থাকে, যুক্তি প্রক্রিয়াকে ব্যবহার করা হয়ে থাকে। যুক্তি প্রক্রিয়াকে ব্যবহার করা ছাড়া কোনো সত্যকে যাচাই করা যায় না। একই রকমভাবে এটা হচ্ছে এমন একটা স্টাইল অফ মানে এটাকে বলছে এমন একটা অ্যাপ্রোচ যার মাধ্যমে কি লাভ করা হয়, অর্গানাইজড বডি অফ নলেজ। অর্গানাইজড বডি অফ নলেজ, অর্গানাইজড বডি অফ নলেজ মানে কি? অর্গানাইজড বডি অফ নলেজ হচ্ছে যে নলেজ হচ্ছে ডোমেন স্পেসিফিক এবং ডোমেন রিলেটেড সমস্ত আসপেক্ট সেন্টার্ড। অর্থাৎ বলা যেতে পারে যে কোনো একটা নলেজের যে ডোমেন রয়েছে, আমরা নলেজের ডোমেন হিসেবে যেমন ধরা যেতে পারে এরকম যে আমাদের জ্ঞানের ক্ষেত্র বা জ্ঞানের যে পরিসর, সে জ্ঞানের ক্ষেত্র বা জ্ঞানের পরিসর অত্যন্ত বিস্তৃত এবং জ্ঞানের ক্ষেত্র বা জ্ঞানের পরিসর অনেক বেশি বিস্তৃত হওয়ার জন্য একজন মানুষের যে সীমাবদ্ধ যে ক্ষমতা, সেই বা একটি সম্প্রদায়ের যে সীমাবদ্ধ যে ক্ষমতা, সেই ক্ষমতার উপর ভিত্তি করে সেই অসীম বা বিস্তৃত যে জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রগুলোকে এককভাবে অনুশীলন করা সম্ভব নয়। সেজন্য সমাজে বা আমরা দেখেছি যে বহু কাল থেকে যখন জ্ঞান চর্চা বা জ্ঞান অনুসন্ধানের একটা প্রচেষ্টা বা একটা অনুশীলন কৌশল আমরা এর উপস্থিতি লক্ষ্য করছি, তবে থেকে কিন্তু মূলত কি হয়েছে, এই যে জ্ঞানের বিস্তৃত জ্ঞানকে সেখানে কি করা হয়েছে, কিছু বিশেষ এককের উপর ভিত্তি করে সেগুলোকে ক্লাসিফাই করা হয়েছে বা সেগমেন্টেশন করা হয়েছে বা সেটাকে বলা হয় ডিপার্টমেন্টালাইজেশন করা হয়েছে। তাহলে এই যে বিশেষ এককগুলি, যেমন ধরা যাক আজকে কি হচ্ছে, অর্থ একটি বিশেষ একক, অর্থকে কেন্দ্র করে যে চর্চা, অর্থনৈতিক প্রক্রিয়া সম্পর্কিত চর্চা, এই যে একটা একক, এটা হচ্ছে একটা ডোমেন। এই ডোমেনের উপর ভিত্তি করে কি তৈরি হয়েছে, একটা ডিসিপ্লিন জেনারেট হয়েছে, ইকোনমিক্স। একই রকমভাবে আরেকটি গুরুত্বপূর্ণ একক রয়েছে নেচার অর এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টকে ফোকাস করে এনভায়রনমেন্ট একটা ডোমেন, এই এনভায়রনমেন্টকে ফোকাস করে তৈরি হয়েছে একটা নতুন ডিসিপ্লিন, এনভায়রনমেন্টাল সায়েন্স। একই রকমভাবে ফিজিক্যাল ওয়ার্ল্ড ভৌত জগৎ, এই ভৌত জগৎ একটা হচ্ছে এমন একটি ডোমেন, এই ডোমেনকে কেন্দ্র করে তৈরি হয়েছে অনেকগুলো সায়েন্টিফিক ডিসিপ্লিন, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স ইত্যাদি বিভিন্ন রকমের বটানি, জুলজি, জিওলজি, এ সমস্ত বিভিন্ন রকম ডিসিপ্লিন তৈরি হয়েছে। তাহলে এই যে প্রশ্নটা হচ্ছে যে এই যে অর্গানাইজ বডি অফ নলেজ, তাহলে ডোমেন স্পেসিফিক, ডোমেনকে প্রপারলি এক্সপ্লোর করার জন্য, ডোমেনকে প্রপারলি প্রেজেন্ট করার জন্য যে নলেজ, যে সাফিসিয়েন্ট নলেজ, এলোমেলো নয়, হ্যাপাজার্ড নয়, অর্গানাইজড, সিস্টেমেটিক, সিনট্যাক্সচুয়ালি অর্গানাইজড মানে অর্থাৎ একটা ডোমেনকে বা ডোমেনকে এক্সপ্লোর করার জন্য কিংবা ডোমেনের গুরুত্বকে প্রতিষ্ঠা করার জন্য যা জানা দরকার বা যা ইনফরমেশন থাকা দরকার, যা কনসেপ্ট বা নলেজ থাকা দরকার, সেই সম্পর্কিত নলেজ বা কনসেপ্ট যখন সামগ্রিকভাবে সংগঠিত রূপে চর্চা হয়, তখন সেটাকে বলা হচ্ছে অর্গানাইজ বডি অফ নলেজ। তো বলা হচ্ছে সায়েন্টিফিক স্টাডি কি, সায়েন্টিফিক কোনো হ্যাপাজার্ড নলেজ গ্যাদারিং প্রসেস নয়, এটা হচ্ছে অর্গানাইজড ওয়েতে কোনো নলেজকে গ্যাদার করার বা নলেজকে স্ট্যাবলিশ করার একটা প্রক্রিয়া। এবং সেটা কি হবে, সেটা কি প্রত্যেকটার সাথে লজিক্যাল কানেক্টিভিটি থাকবে। অর্থাৎ যে নলেজ সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে আমরা অর্জন করব, তার মাধ্যমে দেখা যাবে যে নলেজের প্রত্যেকটি ইউনিটের মধ্যে, সাব ইউনিটের মধ্যে একটা কিন্তু লজিক্যাল কানেক্টিভিটি বা লজিক্যাল একটা রিলেশনশিপ এর উপস্থিতি আমরা কিন্তু স্পষ্টভাবে প্রত্যক্ষ করে থাকি বা আমরা দেখে থাকি, বা সেখানে অবশ্যই থাকতে হবে লজিক্যাল কানেক্টিভিটি বা লজিক্যাল সিকোয়েন্স, লজিক্যাল সিনট্যাক্স, লজিক্যাল ফ্লো অফ
ইনফরমেশান, এই প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে কিন্তু থাকাটা অত্যন্ত আবশ্যক, সেটি কিন্তু এখানে আমাদেরকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অর্গানাইজ বডি অফ নলেজ। এরপরে কি বলা হয়েছে, এ ওয়ে টু অ্যাপ্লাই অর্গানাইজ বডি অফ নলেজ টু এক্সপ্লোর অফ ফ্যাক্টস ঘটনা। আমাদের সামনে প্রতিনিয়ত সময়ের সাথে সাথে, পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে, সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের সামনে বিভিন্ন রকমের ঘটনার জেনারেট হয়, আমাদের সামনে বিভিন্ন রকমের ঘটনার উপস্থিতি বা ঘটনার যে উঠে আসা, সেগুলো আমরা দেখতে পাই। তাহলে সেই ঘটনাগুলোর সাথে কি থাকে, বিভিন্ন রকমের যুক্তি থাকে, ঘটনাগুলোর সাথে কিছু না কিছু সত্যতা থাকে, ঘটনার সাথে কিছু না কিছু জ্ঞান বা ইনফরমেশন থাকে। তাহলে সেই ঘটনাগুলোকে প্রপার অ্যানালাইসিস করা প্রয়োজন এবং সেই ঘটনাগুলোকে প্রপারলি এক্সপ্লোর করা দরকার। যদি আমরা সেই ঘটনাগুলোকে প্রপারলি এক্সপ্লোর না করি বা সেগুলোকে প্রপারলি অ্যানালাইসিস না করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই ঘটনাগুলোতে আমাদের কি করণীয়, আমাদের অ্যাডাপ্টেবিলিটিকে এস্টাবলিশড করার জন্য আমাদের কি করা দরকার, আমরা কিভাবে সেই ঘটনাগুলোকে ফেস করব, সেই ঘটনাগুলোর সাথে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, সেগুলোর প্রশ্নের উত্তর, সেগুলো সম্পর্কে ডিসিশন কিন্তু আমাদের কাছে থাকবে না। সেই জন্য যেটা অত্যন্ত আবশ্যক যে কোনো ফ্যাক্টসকে প্রপারলি ফ্যাক্টসের মধ্যে যদি নিজেকে অ্যাডজাস্ট করতে হয় বা নিজেদের অ্যাডাপ্টেবিলিটিটাকে টেস্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে যেটা আমাদের দরকার সেই ঘটনাকে অ্যানালাইসিস করা এবং সেই ঘটনাকে ভালো করে বোঝা এবং দেখতে হবে সেই ঘটনার সাথে আমরা নিজেদেরকে কি করে অ্যাসিমিলেট করতে পারবো, আমাদের কানেক্ট করতে পারবো, লজিক্যাল কানেকশন করতে পারবো। তো সেই জন্য বলা হচ্ছে, সেই জন্য প্রত্যেকটা ঘটনা, যে ঘটনাগুলো আমাদের সামনে উঠে আসে, সে প্রত্যেকটা ঘটনাকে এক্সপ্লোর করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। সে এক্সপ্লোর করার জন্য কি দরকার, এই অর্গানাইজ বডি অফ নলেজকে অ্যাপ্লাই করার একটা কৌশল হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের মাধ্যমে কিন্তু সেই সমস্ত জ্ঞানগুলোকে প্রয়োগ করা হয় যে কোনো ঘটনাকে এক্সপ্লোর করার জন্য। এবং এই ঘটনাকে এক্সপ্লোর করার জন্য যেহেতু বিজ্ঞানকে, এই অর্গানাইজ বডি অফ নলেজকে প্রয়োগ করা হয়, তার মাধ্যমে ফ্যাক্ট সম্পর্কে আমাদের একটা পুঙ্খানুপুঙ্খ বা স্বচ্ছ ধারণা গড়ে ওঠে। সেই ধারণাটার পরিপ্রেক্ষিতে বা আমরা বিভিন্ন রকমের অ্যাডজাস্টমেন্ট টেকনিক সম্পর্কে, অ্যাডজাস্টমেন্টের অ্যাপ্রোচ সম্পর্কে আমরা ওয়াকিবহাল হই বা আমাদের কাছে ধারণাটা স্পষ্ট হয়, যেটা আমরা প্রয়োগ করার মাধ্যমে আমরা নিজেদেরকে উপযুক্ত করে তুলতে পারি। তো এই হলো বিজ্ঞান সম্পর্কে একটা স্পেসিফিক গাইডলাইন, বিজ্ঞান বলতে কি বোঝায়। এরপরে আরও এরকম কতগুলি গুরুত্বপূর্ণ নির্ধারক বা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বা দিক রয়েছে, যে দিকগুলি সম্পর্কে আমাদেরকে জানা দরকার। যে বিজ্ঞান মানে কি, বিজ্ঞানে অ্যাকচুয়ালি কি হয়, বৈজ্ঞানিক অনুশীলনের যে ক্ষেত্রে এই বিজ্ঞানটাকে আমাদেরকে জানা খুবই প্রয়োজন। তাহলে বিজ্ঞান সম্পর্কে আর কি বলা হচ্ছে চতুর্থ পয়েন্টে, এখানে বলা হচ্ছে যে এই স্পেশাল প্রসেস, এটাকে কিন্তু বলা হচ্ছে একটি স্পেশাল প্রসেস। স্পেশাল প্রসেস টু গেট নলেজ, স্পেশাল প্রসেস টু গেট নলেজ। আচ্ছা, নিলাম, ভালো কথা। কিসের মাধ্যমে? থ্রু, এখানে বলা হচ্ছে এটাকে বিশেষ প্রক্রিয়া বলা হচ্ছে, যে জ্ঞান অর্জনের একটা বিশেষ প্রক্রিয়া। কিসের মাধ্যমে? থ্রু, এখানে কতগুলো টেকনিক্যাল টার্মস ইউজ করা হয়েছে। থ্রু এক্সপেরিমেন্টেশন, অবজারভেশন, অ্যান্ড কন্ট্রোল, অবজারভেশন অ্যান্ড কন্ট্রোল। হ্যাঁ, এরকম কন্ট্রোল নয়, কনক্লুশন। এইরকমভাবে যখন কোনো জ্ঞান অর্জন হয় সেটাকে স্পেশাল নলেজ বলছে, স্পেশাল নলেজ গ্যাদারিং প্রসেস। এরপরে 5 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এরকমভাবে অ্যান অ্যাপ্রোচ টু ইউজ সিস্টেমেটিক নলেজ, অ্যান অ্যাপ্রোচ টু ইউজ সিস্টেমেটিক নলেজ, সিস্টেমেটিক নলেজ। এরকম বলা হয়েছে যে সায়েন্স কি এমন একটা কৌশল যার মাধ্যমে সিস্টেমেটিক নলেজগুলোকে প্রয়োগ করা হয়। এবার আমরা এই দুটো বিষয়কে আমরা অ্যানালাইসিস করে নেব, বুঝে নেব। স্পেশাল প্রসেস বলা হয়েছে, সায়েন্সকে কি বলা হয়েছে? স্পেশাল, জ্ঞান অর্জনের একটা বিশেষ প্রক্রিয়া। তাহলে জ্ঞান অর্জনের একটা বিশেষ প্রক্রিয়া, কিসের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া? এখানে যেমন এক্সপেরিমেন্টেশনের একটা বিষয় রয়েছে। অর্থাৎ এক্সপেরিমেন্টেশন মানেটা কি আমাদেরকে মনে রাখতে হবে। এক্সপেরিমেন্টেশন মানে হচ্ছে যখন
যখন কোনো ট্রিটমেন্ট আমরা করে থাকি কোনো একটা রেজাল্ট দেখার জন্য, অর্থাৎ কোনো একটা পরিস্থিতি রয়েছে বা কোনো একটা ঘটনা রয়েছে, সেক্ষেত্রে একজন এক্সপার্ট বা কোনো একজন ব্যক্তি তিনি এরকমভাবে ভাবছেন, যদি আমি এই কাজটি করি, কিসের ক্ষেত্রে উদ্দেশ্য আছে, ফ্যাক্টসকে অ্যানালাইসিস করার জন্য হতে পারে, কোনো প্রবলেমকে তার সলিউশন বের করার হতে পারে, নিজের যে পোটেনশিয়ালিটি আছে সেটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে হতে পারে, নিজের পোটেনশিয়ালিটিকে ইউজ করার ক্ষেত্রে হতে পারে। তো সেক্ষেত্রে কোনো একজন এক্সপার্ট বা কোনো একজন ব্যক্তি মনে করছেন যে আমি যদি আমি এই কাজটি করি তাহলে কি আমার উদ্দেশ্যটি পূরণ হবে, দেখি তো এখানে আমাদের লজিকটা মাথায় রাখতে হবে। যদি আমি এই কাজটা করি তাহলে কি, আমি যদি এভাবে কাজটা করি তাহলে কি আমার এই প্রবলেমটার সলিউশন এরকম হতে পারে, যদি আমি এই রকমভাবে মেকানিজম ড্র করি তাহলে সেক্ষেত্রে কি আমার আউটপুটটা এরকম হতে পারে। এই যে ইফ আই ডু হোয়াট উইল বি, যদি আমি এই ধরনের কাজ করি তাহলে কি হবে দেখি তো। এই যে যদি আমি এই কাজটি করি, এই যেখানেই এটাকেই বলা হচ্ছে রিসার্চের ভাষায় ট্রিটমেন্ট। যদি আমি ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্টের আউটকাম কী হবে, আউটপুট কী হবে, এবং আউটপুটের সাথে ট্রিটমেন্টের কানেক্টিভিটি কী রয়েছে, এখানে কজ অ্যান্ড এফেক্ট কানেকশন কী রয়েছে, লজিক্যাল কানেকশন কী রয়েছে, সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা গঠন করা দরকার। এইটার সাথে যুক্ত রয়েছে আরও পরের দুটো বিষয়, অবজারভেশন হচ্ছে স্পেসিফিক মেজারমেন্ট টুল, অর্থাৎ আমাদেরকে ভালোভাবে এই যে যখন কোনো একটা ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্টের ফলে যে আউটকাম আসবে বা চেঞ্জ হবে, সেই ট্রিটমেন্টের যে আউটকাম বা চেঞ্জগুলো, সেই চেঞ্জগুলোকে স্পেসিফিক্যালি মেজার করা দরকার। যদি আমরা স্পেসিফিক্যালি মেজার করতে না পারি তাহলে ট্রিটমেন্টের ভ্যালু কিন্তু আমরা জাজ করতে পারবো না, ট্রিটমেন্টের অ্যাকসেপ্টেন্সটাকে আমি এস্টাবলিশ করতে পারবো না। তাই ট্রিটমেন্টের অ্যাকসেপ্টেন্সকে যদি এস্টাবলিশ করতে হয় বা ট্রিটমেন্টের ভ্যালুকে যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে অত্যন্ত আবশ্যক হচ্ছে যখন ট্রিটমেন্ট করা হবে, সে ট্রিটমেন্ট করার সময় কি রকমের কোন ডিরেকশানে কি ধরনের পরিবর্তন আসছে, সে পরিবর্তনের প্রত্যেকটা একক সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। আর এই স্পষ্ট ধারণার মাধ্যমেই আমরা কিন্তু একটা স্পেসিফিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। কি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, যদি আমি এই কাজটা করি, কাজটি শুরু করার পূর্বে আমরা এরকম ভেবে থাকি যে যদি আমি এইভাবে কাজটা করি তাহলে কি আমার সলিউশনটা কি পেতে পারি, এটা একটা অনুমান পর্যায়ে থাকে। কিন্তু যখন ট্রিটমেন্টটা শুরু হয়ে গেল, ট্রিটমেন্টটাকে শুরু হওয়ার পরে চেঞ্জটাকে অবজার্ভ করা হলো, মেজারমেন্ট করা হলো, মেজার করার পরে আমি সিদ্ধান্তে পৌঁছালাম, অর্থাৎ আমি যে অনুমানটা দিয়ে কাজটা শুরু করেছিলাম সেই অনুমানটা প্রতিষ্ঠা হলো যে না সত্যি যদি আমি এই কাজটা করি তাহলে আমার এই রকমের রেজাল্ট আসবে, একটা কংক্রিট ডিসিশন, একটা সিদ্ধান্ত। এইরকমভাবে যখন কোনো গবেষণা এইরকমভাবে যখন কোনো রকমের জ্ঞান অর্জিত হয়, সেই জ্ঞানকেই সাধারণভাবে বলা হচ্ছে স্পেশাল নলেজ। তাহলে সায়েন্স হচ্ছে একটা স্পেশাল নলেজ গ্যাদারিং প্রসেস থ্রু এক্সপেরিমেন্টেশন, অবজারভেশন অ্যান্ড কন্ট্রোলিং। এরপরে কি বলা হয়েছে, এরপরে যেটা বলা হয়েছে, সায়েন্স হচ্ছে এন অ্যাপ্রোচ টু ইউজ সিস্টেমেটিক নলেজ। এখানে সিস্টেমেটিক নলেজ ব্যবহার করার একটা অ্যাপ্রোচ হিসাবেও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে, আমাদেরকে মনে রাখতে হবে যে সিস্টেম আমরা সাধারণভাবে কাকে বলে থাকি। সিস্টেম হচ্ছে কতগুলো কম্পোনেন্টের কম্বিনেশন, কতগুলো কম্পোনেন্ট হতে পারে, কতগুলো প্রসেস হতে পারে, কতগুলো প্রসেস এর কম্বিনেশন বা একটা ইন্টিগ্রেশন। অনেকগুলো ছোট ছোট প্রসেস আছে, ছোট ছোট কম্পোনেন্ট রয়েছে, প্রত্যেকটা কী করছে, ইন্টারকানেক্টেড, ইন্টার প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা প্রসেস যখন ইন্টারকানেক্টেড হয়ে থাকবে এবং ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, এবং প্রত্যেকটা প্রসেস কিন্তু ইন্টারকানেক্টেড বা কমিউনিকেটেড হওয়ার মাধ্যমে মূলত একটা কাজ করবে, ইন্টিগ্রেটেড ওয়েতে একটা ইন্টিগ্রেটেড অবজেক্টিভ বা একটা কমন অবজেক্টিভের জন্য তারা কিন্তু এই টোটাল প্রসেসগুলো যখন ফাংশন করবে, তখন আমরা এই যে ব্যবস্থাটা আমাদের সামনে উঠে আসবে, এই ব্যবস্থাটাকে আমরা সাধারণভাবে সিস্টেম বলে থাকি। এই রকমভাবে যখন কোনো প্রসেস কন্ডাক্ট হয় তখন সেটাকে বলে সিস্টেমেটিক প্রসেস বলে। এই রকমভাবে যখন কোনো কাজ সম্পন্ন হয় সেটাকে সিস্টেমেটিক কাজ বলে। তো এখানে কি বলা হচ্ছে, সায়েন্স কোনো হ্যাপাজার্ড কাজ নয়, এটা এমন একটা অ্যাপ্রোচ যার মাধ্যমে কি হচ্ছে, সিস্টেমেটিক নলেজগুলো, এই সিস্টেমেটিক প্রসেস ওরিয়েন্টেড নলেজগুলো বা নলেজকে সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্লাই করা বা নলেজকে সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করার ক্ষেত্রে একটা বিশেষ রকমের প্রচেষ্টা বা প্রবণতা আমরা দেখতে পাই। এটি কিন্তু সায়েন্সের আলোচনায় বিশেষভাবে আমাদেরকে মনে রাখা দরকার। তাহলে আমরা আলোচনা করছিলাম সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। তাহলে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন আলোচনা করার পূর্বে প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হলো যে আমরা সায়েন্স বলতে কি বুঝি। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে সায়েন্সের সায়েন্টিফিক মেথোডোলজিটা কি, সায়েন্টিফিক মেথডসগুলো কি, সেগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ বা স্পষ্ট ধারণা গঠন করে নিতে হবে। কি রয়েছে সায়েন্টিফিক মেথড সম্পর্কে কি বলা হয়েছে, হোয়াট ইজ সায়েন্টিফিক মেথড, হোয়াট ইজ
সায়েন্টিফিক মেথড, এটা এবার আমরা বুঝবো সায়েন্টিফিক মেথডটা কি। এটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আরও বলা হয়েছে যে সায়েন্টিফিক মেথডটা কি। সায়েন্টিফিক মেথডটা কি? সায়েন্টিফিক মেথড ইজ কি? এখানে এরকম বলা হয়েছে, এখানে বলা হচ্ছে এরকম, নাম্বার 1 যে এ ডাইরেক্ট অ্যান্ড এফিশিয়েন্ট মিনস, এ ডাইরেক্ট অ্যান্ড এফিশিয়েন্ট মিনস, এখানে মিনস কথাটির অর্থ হচ্ছে উপায় বা পন্থা বা পদ্ধতি বা প্রসেস। মিনস ডাইরেক্ট অর এফিশিয়েন্ট মিনস টু অ্যানালাইজ, অ্যানালাইজ কাকে অ্যানালাইজ করবো? অ্যানালাইজ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ফ্যাক্টস, ফ্যাক্টস। এই ধরনের একটা ডিরেকশান, এই ধরনের একটা বক্তব্য উল্লেখ করেছেন আমরা, যার বক্তব্য থেকে আমরা পেয়েছি, যেখান থেকে যার রিসার্চ থেকে পেয়েছি তিনি হচ্ছেন টাউনসেন্ড বলে একজন ব্যক্তি 1953-তে এরকমভাবে একটা ডিরেকশন দিয়েছেন বা এরকমভাবে উল্লেখ করেছেন যে সায়েন্টিফিক মেথড বলতে আমরা কি বুঝবো। এখানে তিনি বলেছেন সায়েন্টিফিক মেথডকে তিনি বলেছেন ডাইরেক্ট একটা পন্থা বা এফিশিয়েন্ট একটা পন্থা, ডাইরেক্ট একটা মিনস অর এফিশিয়েন্ট একটা মিনস, একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা একটা কার্যকরী একটা কৌশল বা পন্থা, বা একটা প্রত্যক্ষ একটা পন্থা বা কৌশল। প্রত্যক্ষ ডাইরেক্ট, এটা ইনডাইরেক্ট নয়, এটা ফার্স্ট হ্যান্ড ডেটা বা ফার্স্ট হ্যান্ড একটা অবজারভেশনের একটা গুরুত্ব রয়েছে, ফার্স্ট হ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিসের একটা গুরুত্ব রয়েছে। তো যাই হোক, এখানে কি বলা হয়েছে, এটা হচ্ছে একটা ডাইরেক্ট আর এফিশিয়েন্ট মিনস, একটা ডাইরেক্ট কৌশল বা একটা তাৎপর্যপূর্ণ একটা কৌশল বা একটা অত্যন্ত ফলপ্রদ একটা কৌশল। এই কৌশলটা কী করতে প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় এই সায়েন্টিফিক মেথডের ক্ষেত্রে, এটা আমরা অ্যাকচুয়ালি কী কারণে ব্যবহার করি এখানে বলতে গিয়ে বলা হয়েছে কোনো ফ্যাক্টসকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে, কোনো ফ্যাক্টস সম্পর্কে ডিটেলসের ধারণা গঠন করার ক্ষেত্রে, বা সেটা সম্পর্কে একটা মানসিক পর্যায়ে চিন্তন করার ক্ষেত্রে। অর্থাৎ এখানে অ্যানালাইসিস দু রকমের কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো ঘটনা, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করেছিলাম যে যখন কোনো ঘটনা কোনো সময়ের সাথে সাথে বা কোনো পরিস্থিতির সাথে সাথে আমাদের সামনে উপস্থিত হয়, তখন আমাদেরকে সেই ঘটনাটাকে যথার্থভাবে অনুধাবন করতে হয় বা সেই ঘটনার সম্পর্কে আমাদের একটা যথার্থ ধারণা গঠন করতে হয়। তার কারণ আমরা কোনো ঘটনাকে এড়িয়ে যেতে পারি না, কারণ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু ভূমিকা থাকে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে কিছু না কিছু কাজ করতে হয়, আমাদের নিজস্ব কিছু না কিছু একটা অ্যাডজাস্টমেন্টের বিষয় রয়েছে। সেখানে আমাদের সামনে কিছু প্রবলেম জেনারেট হতে পারে, ফ্যাক্টসগুলো আমাদের সামনে কিছু প্রবলেম প্রডিউস করতে পারে, সেই প্রবলেমগুলোকে আমাদেরকে ওভারকাম করার প্রয়োজনীয়তা অনুভব করতে পারি, সেই প্রবলেমগুলোকে সলভ করার প্রয়োজনীয়তা হতে পারে। তো এই যে ফ্যাক্টসগুলো রয়েছে, সেই ফ্যাক্টসগুলোকে সম্পর্কে আমরা যখন ফ্যাক্টসগুলো আমাদের সামনে আসলো, সেগুলোকে আমরা যখন ডাইরেক্ট আর এফিশিয়েন্ট ওয়েতে থিঙ্ক করছি যে হাউ টু হ্যান্ডেল দিস, হাউ টু ওভারকাম দিস প্রবলেম, হাউ টু অ্যাডজাস্ট উইথ দিস ফ্যাক্টস, এই ফ্যাক্টসগুলোর সাথে কী করে আমি অ্যাডজাস্ট করব, এগুলো সম্পর্কে আমি ভাবনা চিন্তা করছি। অ্যাকচুয়ালি ভাবনা চিন্তা কিছু নয়, থিঙ্কিং ইজ এ সাইকোলজিক্যাল অ্যানালাইসিস অর অ্যানালাইসিস কন্ডাক্ট ইন সাইকোলজিক্যাল ফিল্ড। অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি তার মানসিক ক্ষেত্রে, তার মনস্তাত্ত্বিক ক্ষেত্রে বা মনোবৈজ্ঞানিক ক্ষেত্রে যখন কোনো একটা বিষয় নিয়ে চর্চা করে, বিশ্লেষণ করে, বিভিন্ন জ্ঞানগুলোকে ব্যবহার করে, জ্ঞানগুলোকে অ্যানালাইসিস করে, সে জ্ঞানের সাথে ইন্টার কানেকশন দেখার চেষ্টা করে, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক, এবং সেখান থেকে কিছু না কিছু সূত্র বের করার চেষ্টা করে, তখন সেই প্রক্রিয়াকে সাধারণত থিঙ্কিং বলে। তাহলে থিঙ্কিং ইজ নাথিং বাট ইট ইজ অ্যানালাইসিস ইন সাইকোলজিক্যাল ফিল্ড বাই ইউজিং এক্সিস্টিং নলেজ। ও কিছু বিভিন্ন নলেজকে ব্যবহার করার মাধ্যমে সাইকোলজিক্যাল ফিল্ডে যে অ্যানালাইসিসটা হয় সেটা থিঙ্কিং। সেটা সাইকোলজিক্যাল ফিল্ডে অ্যানালাইসিস হতে পারে, এক্সটার্নালি সেটাকে অ্যানালাইসিস হতে পারে। এরকম একটা কথা বলেছেন, অর্থাৎ যে এফিশিয়েন্ট ওয়েতে আমরা সাইকোলজিক্যাল ফিল্ডে অ্যানালাইসিস করব, কিংবা আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ডে বা বাইরেও আমরা যখন কোনো ফ্যাক্টসকে অ্যানালাইসিস করব, মূলত সে ফ্যাক্টসকে এক্সপ্লোর করার জন্য, ফ্যাক্টসে ব্যক্তির কি ভূমিকা রয়েছে সে ভূমিকাটা বোঝার জন্য, কিংবা ফ্যাক্টসের সাথে কী করে অ্যাডজাস্ট করা যায় সেই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য যে এফিশিয়েন্ট আর ডাইরেক্ট মেকানিজমটাকে আমরা ফলো করে থাকি, সেই ডাইরেক্ট মেকানিজমটাকে প্র্যাকটিক্যালি সায়েন্টিফিক মেথড বলা হয়। এরকম উল্লেখ করেছেন টাউনসেন্ড। এরপরে আমরা আরও দেখে নেব যে এই সায়েন্টিফিক মেথড সম্পর্কে আমাদের কি ধারণা রয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে এ লজিক্যাল মেথড, সায়েন্টিফিক মেথড ইজ এ
লজিক্যাল মেথড, এটাকে লজিক্যাল মেথড হিসেবে উল্লেখ করা হয়েছে। লজিক্যাল মেথড অফ ইনকোয়ারি, লজিক্যাল মেথড অনুসন্ধানের একটি লজিক্যাল মেথড, একটা যৌক্তিক কৌশল। একটি লজিক্যাল মেথড ইনকোয়ারি টু ডেভেলপ এ কমপ্লেক্স থিওরি, টু ডেভেলপ এ কমপ্লেক্স থিওরি। কমপ্লেক্স থিওরি কথাটা কেন বলা হয়েছে, যে কোনো কমপ্লেক্স প্রবলেম বা কমপ্লেক্স কী বলে কমপ্লেক্স প্রবলেমের পরিপ্রেক্ষিতে, কোনো জটিল প্রবলেমের পরিপ্রেক্ষিতে আমাদেরকে কোনো জটিল সমস্যা বা কোনো জটিল পরিস্থিতি যখন আমাদের সামনে আসছে, তখন সেই জটিল পরিস্থিতি বা সমস্যাটাকে ওভারকাম করার জন্য বা সেখানে আমাদেরকে উপযুক্ত প্রমাণ করার জন্য আমাদেরকে সেইখানে এরকম কিছু থিওরি আমাদেরকে ডেভেলপ করতে হয়। তো সায়েন্স এমন হচ্ছে, সায়েন্টিফিক মেথড হচ্ছে আমার একটা টেকনিক যার মাধ্যমে কমপ্লেক্স থিওরি ডেভেলপ আমরা করতে পারি কমপ্লেক্স প্রবলেমকে ওভারকাম করার জন্য। এইরকমভাবে উল্লেখ করেছেন ম্যাকমিলান, এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, ম্যাকমিলানের ধারণা থেকে আমরা এই রকমের একটা কনসেপ্ট আমরা পেয়েছি। 2004-এ তিনি এইরকমভাবে উল্লেখ করেছেন। তাহলে এখানে কি বলছে, এটাকে লজিক্যাল মেথড বলছে। আমাদেরকে মনে রাখতে হবে লজিক্যাল মেথড কাকে বলে। সায়েন্স হচ্ছে একটা লজিক্যাল মেথড। তা লজিক কাকে বলছে, লজিক্যাল মেথডটাই বা কি? লজিক হচ্ছে কি একটা মেকানিজম। লজিক হচ্ছে একটা ওয়ে অফ অ্যাকশন বা এমন একটা স্টাইল অফ অ্যাকশন। আচ্ছা, স্টাইল অফ অ্যাকশানটা কেমন? স্টাইল অফ অ্যাকশান এই কারণেই বলা হচ্ছে যে এই স্টাইলের মাধ্যমে অ্যাকচুয়ালি কী করা হয়, যে এক্সিস্টিং যে নলেজগুলো রয়েছে, প্রতিষ্ঠিত যে নলেজগুলো রয়েছে, প্রতিষ্ঠিত যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, প্রতিষ্ঠিত কোনো ফিলোসফিক্যাল গাইডলাইন রয়েছে, অর্থাৎ স্ট্যাবলিশড কোনো নলেজের সাথে আমি দেখা যাক কোনো একটা ক্ষেত্র রয়েছে, সে ক্ষেত্র নাম্বার এক্স, সে ক্ষেত্রে আমি কি করতে চাইছি, লজিকটাকে কাজে লাগাতে চাইছি। তো দেখা গেল সে ক্ষেত্র বা সে ফিল্ড রিলেটেড অনেকগুলো নলেজ রয়েছে, নলেজ 1, নলেজ 2, নলেজ 3, নলেজ 4, এরকম অনেক নলেজ রয়েছে। সেই নলেজের মধ্য থেকে দেখা গেল প্রচুর নলেজ আছে। আমরা জানি জ্ঞানের ক্ষেত্র বা জ্ঞানের মানে পরিধি অনেক বিস্তৃত। তো সেই জ্ঞানের মধ্য থেকে দেখা গেল আমি যখন কি করব, সেই আমার এই এক্স নামক ফিল্ডের কাজ করার জন্য আমি দেখলাম যে এখান থেকে কিছু নলেজের সাথে আমি অ্যাসিমিলেট করলাম। এই যে এখানে দেখা গেল এই নলেজগুলোর সাথে আমি অ্যাসিমিলেট করলাম, মিল খুঁজে পেলাম। অর্থাৎ এই নলেজগুলোর মধ্যে যে অপারেশন বা এই নলেজগুলোর মধ্যে যে মেকানিজম বা এখানে যে একটা পার্সপেক্টিভস রয়েছে, সেই পার্সপেক্টিভসটার সাথে আমি এটার মিল খুঁজে পেলাম। এই এক্স নামক ফিল্ড বা এক্স নামক কাজের একটা আমি মিল খুঁজে পেলাম। এবার মিল খুঁজে বের করা এবং এখানে যে মেকানিজম বা এখানে যে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ রয়েছে, সেই কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপটাকে এখানে কাজে লাগানো বা এখানে প্রয়োগ করা। এই প্রয়োগ করার মাধ্যমে বা কাজে লাগানোর মাধ্যমে যখন আমি এই এক্স নামক প্রবলেমটাকে সলভ করব বা এক্স নামক প্রবলেম সম্পর্কে আমি একটা স্পেসিফিক ডিসিশন ফ্রেম করব, তখন সেই টোটাল প্রসেসটাকে ওভারঅল প্রসেসটাকে বলা হচ্ছে লজিক। তাহলে এখানে লজিক্যাল অপারেশনে কি দেখা যাচ্ছে, মূলত এই 3টে ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি, 3টে ডোমেইন দেখতে পাচ্ছি, 3টে গাইডলাইন দেখতে পাচ্ছি। কি? নাম্বার 1, লজিকের প্রথম কাজ হচ্ছে কোনো সত্য বা কোনো ঘটনা বা কোনো বিষয়কে বিশ্লেষণ করা বা সেটাকে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে উদ্দেশ্য। লজিকের দ্বিতীয় কাজ হচ্ছে কি, কোনো প্রতিষ্ঠিত ঘটনা বা প্রতিষ্ঠিত সত্যকে খুঁজে বের করা, এবং তৃতীয় কাজ কি, সে প্রতিষ্ঠিত সত্য বা প্রতিষ্ঠিত ঘটনার সাথে যে জায়গায় লজিকটাকে প্রয়োগ করা হবে, লজিক্যাল প্রসেসটাকে, সেটাকে অ্যাসিমিলেট করা, সেটা হচ্ছে কানেকশান বের করে নেওয়া। এই যে 3টে ধাপ বা 3টে প্রসেসের কথা বললাম, এবং এই কানেকশান বের করা, সেই নলেজগুলো সার্চ করা, সেটা কানেকশান বের করা এবং সেগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে যে এই যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটাকে স্ট্যাবলিশ করা, যে নলেজটা আমার সামনে আছে বা ঘটনাটি রয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করা, এই প্রসেসটাকে লজিক্যাল প্রসেস বলছে। তো এখানে বলা হচ্ছে সায়েন্টিফিক মেথডকে উল্লেখ করতে গিয়ে ম্যাকমিলান বলছেন এটা একটা লজিক্যাল মেথড। তার মানে এই ধরনের কাজগুলো এই সায়েন্টিফিক স্টাডিতে হয়ে থাকে, সেই জন্য বলা হচ্ছে একটা সায়েন্টিফিক মেথড। এর উদ্দেশ্য কি, এই মেথডটা হচ্ছে মেথড অফ এনকোয়ারি, লজিক্যাল মেথড অফ এনকোয়ারি টু স্ট্যাবলিশ অর টু ডেভেলপ কমপ্লেক্স থিওরি। এখানে কমপ্লেক্স বলা হচ্ছে, সিম্পল থিওরির কথা বলা হচ্ছে না, কমপ্লেক্স থিওরি। কেন কমপ্লেক্স থিওরির প্রয়োজনীয়তা রয়েছে, আমরা যেটা বলছিলাম যে কোনো কমপ্লেক্স সিচুয়েশান আমার সামনে এসেছে, কমপ্লেক্স প্রবলেম আমার সামনে এসছে, ডিফিকাল্ট প্রবলেম আমার কাছে আছে, তাহলে সেই ডিফিকাল্ট প্রবলেম মানে হচ্ছে সহজে সেই প্রবলেমটি সলিউশন নিশ্চয়ই হবে না। কমপ্লেক্স প্রবলেম মানে সেটা ইজিলি সেটা সলভ হবে না। তাহলে যেহেতু কোনো একটা প্রবলেম বা কোনো একটা কাজ বা কোনো একটা টাস্ক যেহেতু ইজিলি সলভ হচ্ছে না, ইজিলি কন্ডাক্ট হচ্ছে না, তাহলে সেই ইজিলি যেহেতু হচ্ছে না, তাহলে সেই কমপ্লেক্স প্রবলেম বা ডিফিকাল্ট প্রবলেমটিকে সলভ করার জন্য বা সেই সিচুয়েশানকে ওভারকাম করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে
যে আবশ্যিক রূপে আমাদেরকে একটা কমপ্লেক্স থিওরি ডেভেলপ করতে হবে। তো সায়েন্টিফিক মেথডের মাধ্যমে একজন যিনি ইনভেস্টিগেটর বা যিনি রিসার্চার তিনি কিন্তু আবশ্যিকভাবে এই লজিক্যাল মেথডকে প্রয়োগ করে কমপ্লেক্স থিওরিগুলোকে ডেভেলপ করতে পারেন, মূলত কোনো কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য, কমপ্লেক্স সিচুয়েশনসকে ওভারকাম করার জন্য, কমপ্লেক্স ফ্যাক্টসকে সাফিসিয়েন্টলি এফেক্টিভলি অ্যানালাইসিস করার জন্য। এই হলো মোটামুটি সায়েন্টিফিক মেথড সম্পর্কিত একটা ধারণা। তৃতীয় আরেকজন ব্যক্তি এই সায়েন্টিফিক মেথড সম্পর্কে কি বলতে চেয়েছেন, তিনি কি বলতে চাইছেন সায়েন্টিফিক মেথড। আজকে আমরা এই সায়েন্স বা সায়েন্টিফিক মেথড কেন আলোচনা করছি, কারণ আমাদের এই ধারণাগুলো স্পষ্ট থাকতে হবে যে এই পলিসি বা এই মেকানিজমগুলোই অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একজন এক্সপার্ট ফলো করে থাকেন বা প্রয়োগ করে থাকেন, এবং তার মাধ্যমে কিন্তু তার নিজের যে প্রবলেম বা নিজের যে টাস্ক বা নিজের যে কাজ সেগুলো কিন্তু তিনি কন্ডাক্ট করেন। তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলছেন, তিনি বলছেন যেরকম এ প্রসেস অফ সিস্টেমেটিক অবজারভেশন, এই প্রসেস অফ সিস্টেমেটিক অবজারভেশন, এখানে কিন্তু এই সায়েন্টিফিক মেথড সম্পর্কে বলা হচ্ছে সিস্টেমেটিক অবজারভেশন বলে এটাকে উল্লেখ করা হয়েছে। সিস্টেমেটিক অবজারভেশন মানে এখানে আমরা আলোচনা করেছিলাম যে অবজারভেশন ইজ নাথিং বাট ইট ইজ এ টেকনিক টু মেজারমেন্ট। এটা হচ্ছে একটা টেকনিক, মেজারমেন্টের টেকনিক। অবজারভেশন ইন অ্যান অবজেক্টিভ ম্যানার মানে কি, এখানে কিন্তু কোনো সাবজেক্টিভ বায়াসনেস থাকবে না। সায়েন্টিফিক স্টাডিতে সাবজেক্টিভ বায়াসনেসের কোনো গুরুত্ব নেই। এখানে কিন্তু টোটালি অবজেক্টিভ ওয়েতে সমস্ত কাজগুলোকে কিন্তু কন্ডাক্ট করা হয়। এই ধরনের বক্তব্য বলেছেন সুইচ গার্ড এই ধরনের কথাটি এইরকমভাবে উল্লেখ করেছেন যে সায়েন্টিফিক মেথড কী। হ্যাঁ, সুইচ গার্ড তিনি 2006-এ এই কনসেপ্ট এইরকম উল্লেখ করেছেন। কি বলছেন তিনি বলছেন এটা একটা সিস্টেমেটিক অবজারভেশন। অলরেডি আমরা সিস্টেম নিয়ে আলোচনা করে নিয়েছি, অবজারভেশন মানেও আমরা আলোচনা করেছি। অবজারভেশনটা কি, অবজারভেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে চেঞ্জের স্পেসিফিক চেঞ্জ, কোনো একটা অ্যাকশান বা কোনো একটা ট্রিটমেন্ট করার পরে যে প্রত্যেকটা যে অ্যাকশান রিয়াকশান মেকানিজম সেখানে জেনারেট হচ্ছে, এবং সেখানে যে প্রত্যেকটা অপারেশন কন্ডাক্ট হচ্ছে কোনো একটা ট্রিটমেন্ট করার ফলে কী ধরনের চেঞ্জ আসছে, কী ধরনের আউটপুট জেনারেট হচ্ছে, যে এই কী ধরনের চেঞ্জ বা কী ধরনের আউটপুট জেনারেট হচ্ছে সেগুলো সম্পর্কে প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশান গ্যাদার করার প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই প্রপার বা অ্যাপ্রোপ্রিয়েট বা স্পেসিফিক্যালি রিপ্রেজেন্টেটিভ ইনফরমেশানগুলোকে রিসিভ করার বা গ্যাদার করার একটা টেকনিক্যাল মেকানিজম হচ্ছে অবজারভেশন। এই অবজারভেশনের মাধ্যমে কিন্তু এই এফিশিয়েন্ট ওয়েতে এই ডেটাগুলো, রিপ্রেজেন্টেটিভ ডেটাগুলোকে প্রসেস করা যায়। এবং বলা হচ্ছে যে সেই জন্য এটাকে বলা সিস্টেমেটিক অবজারভেশন। এটা প্রত্যেকটার সাথে কানেকশন, সিস্টেমের প্রিন্সিপালসগুলোকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি এইভাবে অবজারভেশন করা হয়। তাহলে এখানে অবজারভেশনের গল্পটা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে তিনি আরেকটা প্যারাডাইম সেট করেছেন। প্যারাডাইমটা কি বলছেন, তিনি বলছেন ইট ইজ অ্যান অবজেক্টিভ ম্যানার। মানে এখানে যে অবজারভেশনটা হবে সেটা হচ্ছে অবজেক্টিভ ম্যানারে হবে। অবজেক্টিভ ম্যানারে মানে কি, এখানে কোনো সাবজেক্টিভ বায়াসনেস বা সাবজেক্টিভ চয়েস এখানে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে না। এখানে ব্যক্তি যখন কোনো অবজারভেশনটা করবে তখন কিন্তু তার নিজের পছন্দ মতো ভালো বা মন্দ বিচার্য বিষয়গুলোকে কিন্তু তিনি কনসেন্ট্রেট করবেন না। তিনি মূলত যেগুলো করবেন, তিনি হচ্ছেন যা দেখবেন, যে ঘটনা দেখবেন, যে পরিস্থিতি অবজার্ভ করবেন, তার পরিপ্রেক্ষিতে তার কাছে যে তথ্যটা উঠে আসবে সেই তথ্যটাকে তিনি প্রসেস করবে। এটি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি বা সায়েন্টিফিক মেথোডোলজির বা সায়েন্টিফিক মেথডের একটি গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এবার আমরা এই সায়েন্টিফিক মেথডের কতগুলো গুরুত্বপূর্ণ ফিচার আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে বা আমাদের সামনে উঠে এসেছে। তাহলে সায়েন্টিফিক মেথডের কতগুলো গুরুত্বপূর্ণ ফিচার্স আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ফিচার্স অফ সায়েন্টিফিক মেথডে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা সায়েন্টিফিক মেথডের কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভিটি। এখানে আমরা দেখেছি যে অবজেক্টিভিটি। দ্বিতীয় নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি ভেরিফায়াবিলিটি। অবজেক্টিভিটি, ভেরিফায়াবিলিটি। নাম্বার 3 ফিচার্স আমরা দেখতে পাচ্ছি প্রেডিক্টিবিলিটি। নাম্বার 4 আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে মডিফায়াবিলিটি। বিএলইটি, মডিফায়াবিলিটি। নাম্বার 5 আমরা দেখতে পাচ্ছি ডায়নামিক স্টেট।
ডায়নামিক স্টেট, এরকম কিন্তু আমরা কতগুলি তাৎপর্যপূর্ণ আমরা ফিচার্স আমাদের সামনে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এই যে কি বলে সায়েন্টিফিক মেথড, এই সায়েন্টিফিক মেথডের তাহলে কি কি গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো আমাদের কাছে পরিষ্কার হলো। সায়েন্টিফিক মেথডের যে ফিচার্সগুলো, সেই ফিচার্সগুলো হচ্ছে এরকম। কি কি ফিচার্স, যে একটিতে বলা হচ্ছে অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি মানে কি? অবজেক্টিভিটি মানে হচ্ছে, আমরা অলরেডি লাস্ট যে ডেফিনেশনে আমরা দেখলাম সেখানে বলা হচ্ছে যে অবজেক্টিভিটি মানে হচ্ছে অ্যাবসেন্স অফ সাবজেক্টিভ বায়াস, সাবজেক্টিভ ইফেক্ট বা সাবজেক্টিভ ইনফ্লুয়েন্স। আর যে সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ কথাটি হচ্ছে যখন কোনো একজন ব্যক্তির যে তার নিজস্ব চয়েস থাকে বা নিজস্ব সিদ্ধান্ত বা নিজস্ব বিচার কোনোভাবে রোল প্লে করে, তখন সেখানে বলা হয় সেখানে সাবজেক্টিভিটি থাকে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সায়েন্টিফিক স্টাডিতে সাবজেক্টিভিটির কোনো জায়গা নেই, সাবজেক্টিভ ইনফ্লুয়েন্সের কোনো অ্যাকসেপ্টেন্স নেই, সাবজেক্টিভ ইনফ্লুয়েন্সের কোনো গ্রহণযোগ্যতা নেই এখানে। কিন্তু সেই জন্য বলা হচ্ছে যে এখানে ব্যক্তির মানে যিনি অবজারভার বা যিনি ইনভেস্টিগেটর, তিনি কিন্তু আবশ্যিক রূপে কিন্তু নিউট্রালি, অর্থাৎ ওনার সামনে যে পরিস্থিতিটা আসবে সেই রকমভাবেই কিন্তু তিনি সেটাকে বিশ্লেষণ করবেন বা সে সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাবেন। সেই বিষয়টি কিন্তু সায়েন্টিফিক স্টাডিতে আমরা স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছি। এরপরে কি রয়েছে? ভেরিফায়াবিলিটি। এখানে যে কোনো ঘটনাকে প্রতিষ্ঠা করার জন্য বা সেই ঘটনা বা কোনো জ্ঞান বা কোনো অভিজ্ঞতা বা কোনো ইনফরমেশনকে রিসিভ করার ক্ষেত্রে বা সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত যদি আমাদের সামনে উঠে আসে সায়েন্টিফিক স্টাডির মাধ্যমে, সে সিদ্ধান্তটাকে কিন্তু ভেরিফায়াবল হতে হবে। ভেরিফায়াবল মানে সেটাকে যেন লজিক্যালি যাচাই করা যায়, লজিক্যালি সেটাকে যেন অ্যানালাইসিস করা যায়। লজিক্যালি অ্যানালাইসিস করা মানে সেটাকে কিন্তু অনেকগুলো নর্মসের নিরিখে, কতগুলো ইন্ডেক্সের নিরিখে, কি বলে প্যারাডাইমের নিরিখে সেগুলোকে যেন প্রপারলি অ্যানালাইসিস করা যায়। তার ভালো দিক মন্দ দিক সমস্ত কিছু যেন অ্যানালাইসিস, সিনথেসিস এর কাজগুলো বা প্রভিশন সেখানে যেন থাকে, সেখানে লজিক্যাল পারসেপশন যেন থাকে। সেই জন্য বলা হচ্ছে যে এই সায়েন্টিফিক স্টাডিতে এই ভেরিফায়াবিলিটি বা যাচাই করার একটা সম্ভাবনা বা ক্ষেত্র কিন্তু আবশ্যিক রূপে থাকা প্রয়োজন। 3 নম্বর যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে কি? প্রেডিক্টেবিলিটি। প্রেডিক্টেবিলিটি মানে কি? এখানে মূলত আমরা যেটা চর্চা করেছিলাম যে কোনো একটা ঘটনা বা কোনো পরিস্থিতি বা কোনো সমস্যা আমাদের সামনে যখন আসে, তখন আমাদের শেষ ইনিশিয়ালি কথাটা আমাদের মনে রাখতে হবে, ইনিশিয়ালি সেই ঘটনা বা সেই সমস্যা বা সেই পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে কিন্তু কিছু অ্যাজাম্পশন ড্র করতে হয়, আমাদের কিছু হাইপোথিসিস ড্র করতে হয়। সেই হাইপোথিসিস শব্দটি কিন্তু এই সায়েন্টিফিক রিসার্চের সাথে, সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড। তাহলে হাইপোথিসিস আমাকে ফ্রেম করতে হয়। এই হাইপোথিসিস কি? এই হাইপোথিসিস হচ্ছে টেন্টেটিভ সলিউশন অফ দ্য প্রবলেম। টেন্টেটিভ সলিউশন অফ দ্য প্রবলেম মানে কি? টেন্টেটিভ মানে সম্ভাব্য সমাধান। কোনো একটা সমস্যার সম্ভাব্য কি সমাধান হতে পারে, কি হতে পারে, এটা কিন্তু এরকম বলা হচ্ছে বিফোর টেস্টিং, মানে হাইপোথিসিস ইজ নট দ্য ডিসিশন। ডিসিশন কখন হবে? আফটার টেস্টিং দ্য হাইপোথিসিস মানে অ্যান ইনভেস্টিগেটর উইল গেট দ্য ডিসিশন। অর্থাৎ কোনো একটা সিদ্ধান্ত আমি কখন আমার কখন প্রতিষ্ঠিত হয় বা আমি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো? যখন কোনো একটা অনুমানকে, যখন কোনো একটা হাইপোথিসিসকে আমি টেস্ট করতে পারবো। হাইপোথিসিসে টেস্ট করার পরে সেটা কি অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হলো কি হলো না। যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে সেই হাইপোথিসিসটা ডিসিশনে কনভার্ট হবে, আর যদি সেই হাইপোথিসিসটা টেস্ট না হয় তাহলে সেটা কিন্তু ডিসিশনে কনভার্ট হবে না। তাহলে যে অ্যাজাম্পশান থেকে যে হাইপোথিসিস ফরমেশন করার মাধ্যমে যখন একটা টেস্ট করা হচ্ছে, টেস্ট থেকে সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে, এই সিকোয়েন্স বা এই মেকানিজমটা কিন্তু আমরা সায়েন্টিফিক স্টাডিতে দেখতে পাচ্ছি। ইউজ অফ হাইপোথিসিস সেটি হচ্ছে প্র্যাকটিক্যালি রিলেটেড টু দি প্রেডিক্টেবিলিটি। অর্থাৎ এখানে এক্সপেরিমেন্টাল নয়, সায়েন্টিফিক মেথডের ক্ষেত্রে প্রেডিক্টেবিলিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সিচুয়েশনসকে দিয়ে দেখে, অবজার্ভ করে, ফ্যাক্টসকে দেখে, ফ্যাক্টসের মধ্যে বিভিন্ন ঘটনাগুলোর মধ্যে ইন্টারকানেক্টেডনেস দেখে সেখান থেকে কিন্তু কিছু হাইপোথিসিস ফ্রেম করা হয় বা সেখান থেকে কিছু প্রেডিকশন করা হয়। অর্থাৎ প্রেডিক্টেবিলিটি, অর্থাৎ প্রেডিকশনের একটা প্রভিশন বা প্রেডিকশনের একটা পার্সপেক্টিভ সেখানে কিন্তু আমরা দেখতে পাই। সেটি কিন্তু একটা সায়েন্টিফিক মেথডের একটা গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এরপরে যেটা বলা হচ্ছে মডিফায়াবিলিটি। যদি কখনো এই ভেরিফায়েবল মানে ভেরিফিকেশনের মাধ্যমে বা ক্রস অ্যানালাইসিসের মাধ্যমে, লজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যদি কোথাও কিছু পরিবর্তন, রিফরমেশনের দরকার হয়, কারেকশনের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু সায়েন্টিফিক স্টাডিতে সেই প্রভিশনও রয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে সায়েন্টিফিক স্টাডি কখনোই কিন্তু রিজিড প্রসেস নয়, এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু ডায়নামিক প্রসেস। লাস্টে যে পয়েন্টের কথা বলা হয়েছে ডায়নামিক ইন নেচার। কারণ কি, আজকে কোনো পরিস্থিতি বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো একটা ঘটনা সম্পর্কে যা সিদ্ধান্ত হবে, একটা সময় যখন দীর্ঘ সময় যখন অতিবাহিত হবে বা সময় বা পরিস্থিতি বা অবস্থা যখন পরিবর্তন হচ্ছে, অটোমেটিক্যালি সেই ঘটনা, অর্থাৎ একটি ঘটনা বিভিন্ন সময়ে
ব্যক্তির সামনে বা সমাজের সামনে, জনগোষ্ঠীর সামনে উঠে আসতে পারে। একটি ঘটনা বিভিন্ন অবস্থাতে রিলেটেড কম্পোনেন্ট বা রিলেটেড পার্সপেক্টিভস থাকতে পারে, বিভিন্ন অবস্থাতে ব্যক্তির সামনে, সমাজের সামনে উঠে আসতে পারে। তাহলে একটি ঘটনা যখন ব্যক্তির সামনে আসছে, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে যখন উঠে আসছে, তখন সেই ঘটনাটিকে এক্সপ্লোর করা, সেই ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সেই সিদ্ধান্ত একরকম হয় না। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু সেই ঘটনা সম্পর্কিত সিদ্ধান্ত একই রকম হবে না বা হবেই, সেটা কখনোই কিন্তু রিজিডলি বলা যায় না। তাহলে কি হচ্ছে, এই ঘটনা কিন্তু এই পরিস্থিতির প্রভাবের জন্য, অবস্থার প্রভাবের জন্য, সময়ের প্রভাবের জন্য সেখানে কিন্তু পরিবর্তনশীলতার একটা জায়গা আমরা কিন্তু স্পষ্টভাবে অবজার্ভ করতে পারি। তাহলে একটা এখানে পরিবর্তনশীলতা, চেঞ্জেবিলিটির জায়গা কিন্তু রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সিদ্ধান্ত, একটা সায়েন্টিফিক্যালি এস্টাবলিশড হওয়া কোনো সিদ্ধান্তই রিজিড নয়। সেখানে কিন্তু কি থাকে, সেখানে কিন্তু ভেরিফাই করা বা মডিফাই করা, চেঞ্জ করার কিন্তু একটা প্রভিশন রয়েছে। সেই জন্য মডিফায়াবিলিটি ইজ দ্য ফান্ডামেন্টাল ফিচার অফ সায়েন্টিফিক মেথড। মডিফায়াবিলিটি রয়েছে, তার মাধ্যমেই কিন্তু অ্যাকচুয়ালি একটা মজার জিনিস এস্টাবলিশড হয়, যেখানে প্রত্যেকটি বিষয়, সায়েন্টিফিক স্টাডিতে প্রত্যেকটি বিষয় ডায়নামিক, প্রত্যেকটি বিষয়ের একটা ডায়নামিক স্টেট রয়েছে, একটা ডায়নামিক মেকানিজম রয়েছে, একটা ডায়নামিক অ্যাকসেপ্টেন্স রয়েছে, ডায়নামিক একটা প্যারাডাইম রয়েছে। ডায়নামিক কেন? ডায়নামিক কথাটির অর্থ কী হবে? যেটা হচ্ছে মূলত কোনোভাবে রিজিড নয়, যেটা কোনো ফিক্সড নয়, যেটা হচ্ছে টাইমের সাথে সাথে বা সিচুয়েশনের রিকোয়ারমেন্টের সাথে সাথে যেটা চেঞ্জ হয়, যেটার মধ্যে চেঞ্জেবিলিটি রয়েছে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে দ্যাট ইজ দ্য প্যারাডাইম অফ দি প্যারামিটার অফ দি ডায়নামিক স্টেট। হ্যাঁ, এই যে ডায়নামিক স্টেট, এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সায়েন্টিফিক মেথডের ক্ষেত্রে। তাহলে সায়েন্টিফিক মেথডের মূল যে সমস্ত বিষয়গুলো, নির্ধারকগুলো বা ফিচার্সগুলো রয়েছে, একটা হচ্ছে অবজেক্টিভিটি, একটা হচ্ছে ভেরিফায়াবিলিটি, মডিফায়াবিলিটি, প্রেডিক্টিবিলিটি, ডায়নামিক স্টেট। এই গল্পগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই গ্রুপে মনে রাখা দরকার, যে এগুলি হচ্ছে আমার সায়েন্টিফিক স্টাডির সাথে, সায়েন্টিফিক মেথডের সাথে কিন্তু সায়েন্টিফিক মেথডের গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এবার আমরা আলোচনা করব এই সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের কী মেথড রয়েছে। আমরা সায়েন্স বুঝলাম, আমরা সায়েন্টিফিক মেথড বুঝেছি, সায়েন্টিফিক মেথডের ফিচার্স বুঝেছি। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে সায়েন্স বা এই সায়েন্টিফিক মেথড বা সায়েন্টিফিক মেথডের যে সমস্ত ফিচার্সগুলো, সেগুলোকে মাথায় রেখে যখন আমরা কি করব, ইনভেস্টিগেশন বা আমরা যখন কোনো ইনভেস্টিগেশন, অ্যাকচুয়ালি কি ইনভেস্টিগেশনটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটা অনুসন্ধান চালানো হচ্ছে মানে কোনো অবজেক্টিভ আমার কাছে সেট হয়ে গেছে, কিছু অবজেক্টিভ ওয়াইজ আমার একটা কিছু অপারেশন যখন কন্ডাক্ট হবে। যেমন এখানে কতগুলো সায়েন্টিফিক ইনভেস্টিগেশনে কতগুলো স্টেপ রয়েছে, সিকোয়েন্স রয়েছে, সেটা সিনট্যাক্স রয়েছে, আমাদেরকে সেটা কিন্তু ফলো করা দরকার। প্রথম স্টেপে কি বলা হচ্ছে, স্টেপ ওয়ানে কি বলা হচ্ছে, সায়েন্টিফিক স্টাডির প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্রবলেম। আইডেন্টিফিকেশান অফ প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। প্রবলেমটাকে আইডেন্টিফাই করা মানে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, যে সিচুয়েশান বা যে ফ্যাক্টস বা যে প্রবলেমগুলো বা যে ডিফিকাল্ট সারকামস্টেন্সেসটা আমার কাছে উপস্থিত হচ্ছে, সেটাকে আমরা কি করতে চাইছি, আমরা সলভ করতে চাইছি। তো সেখান থেকে আমি কি সলভ করতে চাইছি, কী ধরনের সলিউশন পেতে চাইছি, এবং সে কোনো প্রবলেম সলভ করতে গেলে অবশ্যই সেটা তার পিছনে কিন্তু কিছু না কিছু সিদ্ধান্ত দরকার হয়, এবং সে সিদ্ধান্ত আমি গঠন করতে চাইছি। প্রবলেমটাকে সলভ করতে চাইছি মানে সে সলিউশনের প্রসেস কী হতে পারে, অর্থাৎ সে সম্পর্কে আমার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সেখানে এই সিদ্ধান্ত নেব সেই সম্পর্কে, বা কী সিদ্ধান্ত দরকার রয়েছে সে সম্পর্কে আমার কিন্তু একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে বা প্রবলেমকে সিলেক্ট করতে হবে। এরপরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সায়েন্টিফিক স্টাডিতে, তাহলে প্রথম কাজটি হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশান, বা যার ভিত্তিতে আমি সায়েন্টিফিক প্রসেসগুলোকে, সায়েন্টিফিক মেথডগুলোকে, সায়েন্টিফিক মেকানিজমগুলোকে এক্সিকিউট করবো মূলত একটা ডিসিশন নেওয়ার জন্য, বা কোনো একটা নলেজ গ্যাদারিংয়ের জন্য, নলেজ এস্টাবলিশমেন্টের জন্য, বা ট্রুথ ভেরিফাইয়ের জন্য, ট্রুথ সার্চিংয়ের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে প্রথম কাজটি হচ্ছে প্রবলেমটাকে সলভ করতে হবে। প্রবলেমটা মানে যে ইস্যুটা বা যে ফ্যাক্টসটা বা যে ঘটনাটি আমার সামনে উঠে এসেছে, তার ভিত্তিতে আমার প্রবলেমটা কী, আমি অ্যাকচুয়ালি কী ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে চাইছি। দ্বিতীয় স্টেপ যেটা রয়েছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস, যেটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করলাম, যে এই যে প্রবলেমটা আমার সামনে উঠে এসেছে, যে প্রবলেমটাকে আমি সলভ করতে চাইছি, বা যে প্রবলেম সম্পর্কে আমি যে সিদ্ধান্ত নিতে চাইছি, সে সম্পর্কে কিন্তু আমাকে
আমাকে সম্ভাব্য সমাধান সূত্র, সম্ভাব্য সমাধান অর্থাৎ টেন্টেটিভ সলিউশন অফ দ্যাট প্রবলেম, টেন্টেটিভ সলিউশন অর্থাৎ এই প্রবলেমটাকে সলভ করবো কীভাবে সে সম্পর্কিত আমার কিন্তু টেন্টেটিভ সলিউশনসগুলো কী হতে পারে। টেন্টেটিভ সলিউশনস একটা নয়, একাধিক হতে পারে। টেন্টেটিভ সলিউশনস মানে আমার সামনে যে ঘটনাটি বা আমার সামনে যে প্রবলেমটি উঠে এসেছে সে প্রবলেমটাকে সলভ করার জন্য আমার কাছে কী কী পন্থা হতে পারে বা কী কী উপায় হতে পারে, যে উপায়গুলোকে অবলম্বন করার মাধ্যমে আমি মোটামুটি আমার মনে হচ্ছে যে আমি এই প্রবলেমটিকে সলভ করতে পারি। তো সেই টেন্টেটিভ সলিউশনসগুলো কিন্তু আমাকে সেট করে নিতে হবে। তো সেটাকে বলা হচ্ছে ফর্মুলেশন অফ হাইপোথিসিস। এটি সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ। এরপরে তৃতীয় গুরুত্বপূর্ণ যে কাজটি রয়েছে সেটি সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়, সেটা হচ্ছে টেস্টিং হাইপোথিসিস। এই হাইপোথিসিস যে ফর্ম করা হলো এদেরকে টেস্ট করব। তো টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে? টেস্ট করার জন্য আমাকে অবশ্যই মনে রাখতে হবে টেস্টিং হাইপোথিসিস টেস্ট করার জন্য দরকার হচ্ছে যে কোনো অনুমানকে, যে কোনো বিষয়কে যদি টেস্ট করতে হয়, যাচাই করতে হয়, টেস্টিংয়ের জন্য কিন্তু ইনফরমেশনের প্রয়োজন রয়েছে, ডেটার প্রয়োজন রয়েছে। সেই ডেটাটাকে আমাকে কালেক্ট করতে হবে। সেই প্রবলেমকে এক্সপ্লোর করার মাধ্যমে প্রবলেম রিলেটেড রিপ্রেজেন্টেটিভ ডেটাকে আমাকে গ্যাদার করতে হবে এবং সেই রিপ্রেজেন্টেটিভ ডেটাকে গ্যাদার করার মাধ্যমে আমি যে টেন্টেটিভ সলিউশন, একটা প্রবলেম দেখা গেল প্রবলেম নম্বর এ, এই প্রবলেম নম্বর এ আমার সামনে এসছে, এর প্রবলেম সলিউশন কী হতে পারে, আমি সলিউশন নাম্বার 1, সলিউশন 2, সলিউশন, টেন্টেটিভ সলিউশন, এগুলো কিন্তু পার্মানেন্ট সলিউশন না বা অ্যাকসেপ্টেড সলিউশন নয়। এরকম দেখা গেল অনেকগুলো আমি সলিউশন ড্র করলাম যে হতে পারে টেন্টেটিভ সলিউশন। হ্যাঁ, এই টেন্টেটিভ সলিউশন এরকম 4টে টেন্টেটিভ সলিউশন রয়েছে, সম্ভাব্য সমাধান। তো আমাকে যাচাই করে দেখে নিতে হবে না যে এই প্রবলেমটার সলিউশন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, এইটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এইটা হবে না, এটা হবে না, এটা হবে নাকি সবগুলোই হবে, নাকি কোনোটাই হবে না। হ্যাঁ, এরকমই হতে পারে যে কোনোটাই হলো না বা কিছুটা হলো, কিংবা সবগুলোই হলো। টেন্টেটিভ সলিউশনস কী রয়েছে, সেই টেন্টেটিভ সলিউশনস সম্পর্কে আমাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে ফাইনালি। তাহলে সেগুলোকে টেস্ট করতে হবে। টেস্ট না করলে সেই টেন্টেটিভ সলিউশনটা কোনটা টেন্টেটিভ সলিউশন আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট বা এফেক্টিভ এই প্রবলেমটাকে সলভ করার জন্য, সেই সিদ্ধান্তটা কিন্তু আমি নিতে পারবো না। তাহলে সিদ্ধান্ত নিতে হবে, সেই জন্য আমাদেরকে হাইপোথিসিসকে টেস্ট করতে হবে। আর আবশ্যিক রূপে আমাদেরকে যখন হাইপোথিসিস টেস্ট করবো, টেস্ট করার সময় কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে ডেটা বা ইনফরমেশন আমাদের দরকার, অর্থাৎ প্রত্যেকটি টেন্টেটিভ সলিউশন রিলেটেড ডেটা, রিপ্রেজেন্টেটিভ ডেটা আমাদের সামনে উঠে আসা দরকার, আমাদের সাথে উপস্থিত থাকা দরকার। সেই ডেটাগুলোকে, সেই ফ্যাক্টসগুলোকে, সেই মেকানিজমগুলোকে, সেই লজিকগুলোকে আমরা প্রপার অ্যানালাইসিস করার মাধ্যমে মেইনলি এই হাইপোথিসিসগুলোকে টেস্ট করতে পারবো। এরপরে চতুর্থ গুরুত্বপূর্ণ বা সর্বশেষ যে গুরুত্বপূর্ণ স্টেপটা রয়েছে আমরা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দেখতে পাই, সেটা হচ্ছে কনক্লুশন অ্যান্ড জেনারেলাইজেশন। এই কনক্লুশন অ্যান্ড জেনারেলাইজেশন মানে যখন আমি টেস্ট করে নিলাম, টেস্ট করার পরে আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম মানে কি, যে প্রবলেম নম্বর এ, এই প্রবলেম নম্বর এর সলিউশন হচ্ছে টেন্টেটিভ সলিউশন, দ্য টেন্টেটিভ সলিউশনটা হচ্ছে সলিউশন নাম্বার 2 বা 3 বা 4 ইত্যাদিতে আমি পৌঁছে গেলাম সিদ্ধান্তে আফটার টেস্টিং বেসড অন দি রিপ্রেজেন্টেটিভ আর এফেক্টিভ ডেটা। তো যখন আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম যে এইটা হচ্ছে তার সলিউশন, তাহলে আমি সেই সিদ্ধান্তে পৌঁছে গেলাম। এই সিদ্ধান্তে পৌঁছানোর পরে আমি সেই সম্পর্কে কিন্তু একটা জেনারেলাইজ কনসেপ্ট আমি এস্টাবলিশ করতে পারবো যে না, এই ধরনের ফ্যাক্টস বা এই ধরনের সমস্যাগুলো যদি আমাদের সামনে উঠে আসে তাহলে আমাদের এই রকমের সলিউশন, এই ধরনের প্রবলেমের সলিউশন হতে পারে এই স্পেসিফিক সলিউশনের মাধ্যমে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো। এরকম একটা জেনারেলাইজড একটা কনসেপ্ট আমাদের সামনে স্ট্যাবলিশড হয়ে যাবে। এই হলো সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। তাহলে আমাদেরকে কিন্তু আবশ্যিকরূপে মনে রাখা দরকার, যদি আমাদেরকে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন সম্পর্কে জানতে হয় বা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন কন্ডাক্ট করতে হয়, সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু না কিছু কোনো না কোনোভাবে আমরা গবেষণা কাজের সাথে সম্পর্কযুক্ত। আর গবেষণা যেহেতু বিজ্ঞানভিত্তিক পদ্ধতি, জ্ঞান অনুসন্ধানে বা জ্ঞান চর্চার বা সিদ্ধান্তে পৌঁছানোর একটা প্রক্রিয়া, সেজন্য প্রত্যেকটি ব্যক্তিকেই বুঝে নিতে হবে যে বিজ্ঞানটা কী, সায়েন্টিফিক মেথডটা কী, এবং সায়েন্টিফিক মেথডের মাধ্যমে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনটা কীভাবে কন্ডাক্ট করা যেতে পারে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে একটা সদর্থক বা স্পেসিফিক এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন আমাদের থাকাটা অত্যন্ত আবশ্যক। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন সম্পর্কে তাহলে আমরা কী বলবো, যে ইট ইজ এ প্রসেস টু অ্যাপ্লাই সায়েন্টিফিক মেথড। তাহলে এখানে যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু সেই সায়েন্টিফিক মেথড, যে মেথডের ফিচার্স বা মেথডের বিষয়গুলি সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করছি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সায়েন্টিফিক মেথড, সায়েন্টিফিক মেকানিজমগুলোকে ফলো করা যায়। প্রবলেম সিলেকশনের ক্ষেত্রে অর্থাৎ ফ্যাক্টস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে সেই ফ্যাক্টস থেকে যে কোন প্রবলেমটার অ্যাকচুয়াল ডিফিকাল্টিজের জায়গাটা কী রয়েছে, কমপ্লেক্সিটির জায়গাটি কী রয়েছে, সেগুলোকে লোকেট করা।
তার পরিপ্রেক্ষিতে হাউ মেনি টেন্টেটিভ সলিউশনস আর দেয়ার, কত রকমের সলিউশন হতে পারে, প্রেডিক্টেবিলিটির জায়গাটি কথা বললাম। সে প্রেডিকশনটাকে আমাকে কী করতে হবে, টেস্ট করে দেখে নিতে হবে, এবার টেস্ট করে আমাকে দেখে নিতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেডিকশন। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেডিকশনের পরিপ্রেক্ষিতে তার ভিত্তিতে আমি সিদ্ধান্তে পৌঁছে যাব। হ্যাঁ, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে একটা পরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবো, এইটা যে সব সময় সর্বক্ষেত্রে সব ক্ষেত্রে একই রকম রেজাল্ট দেবে, একই রকমের সিদ্ধান্ত হতে পারে, একই রকমের আউটপুট পেতে আসতে পারে, একই রকমের ফাইন্ডিংস আসবে, সেটা নাও হতে পারে। এটা হচ্ছে সিচুয়েশানস বা পরিস্থিতি বা সময় বা অবস্থা, পরিস্থিতি, সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলির পরিবর্তনশীলতা বা এই বিষয়গুলি পরিবর্তন হওয়ার একটা কিন্তু বিষয় আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই। সেজন্য বলা হচ্ছে সায়েন্টিফিক স্টাডিতে ডায়নামিক স্টেট বা ডায়নামিক নেচারের কিন্তু রিফ্লেকশন আমরা স্পেসিফিক্যালি দেখে থাকি। তো যাই হোক, এই হলো আমাদের কতগুলো টেকনিক্যাল বা ফর্মাল ডিসকাশন বা ফর্মাল অ্যানালাইসিস অ্যাবাউট সায়েন্টিফিক মেথড অর সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। এই সায়েন্টিফিক মেথড অ্যান্ড সায়েন্টিফিক ইনভেস্টিগেশনটা আমাদের যথার্থভাবে উপলব্ধি করা প্রয়োজন বলে আমি মনে করি। যদি আমাদেরকে কোনোভাবে এই সত্যানুসন্ধানে কাজের সাথে যুক্ত হতে হয়, পাশাপাশি যদি আমরা ইনফর্মাল যদি রিসার্চও করতে হয়, অর্থাৎ আমাদের জীবনযুদ্ধে আমাদেরকে সবসময় কিছু না কিছু উপযুক্ত সিদ্ধান্ত নিতে হয়। আর এই জীবনযুদ্ধে বা আমাদের এই পরিবর্তনশীল পরিস্থিতিতে নিজেদেরকে যোগ্য বা উপযুক্ত করে তোলার জন্য, নিজেদের একটা উপযুক্ত ব্যক্তিত্ব নির্মাণ করার জন্য আমাদেরকে প্রতি মুহূর্তে কিছু না কিছু করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা যাতে উপযুক্ত পন্থা বা পদ্ধতি অবলম্বন করতে পারি, তার জন্য কিন্তু আমাদেরকে কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে আমার সিদ্ধান্ত গ্রহণ করা বা এই বিষয়গুলি সম্পর্কে আমাদের স্পেসিফিক ধারণা গঠন করা প্রয়োজন। যাই হোক, আপনারা মনোযোগ সহকারে এই বিষয়গুলি শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।